হাজি ইসলাউদ্দিন সাহেব, হাজি আব্দুল সাহেদ, বাবু মুক্তার হোসেন এবং আপনারা সামনে যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের জালসা যে যেভাবে পারবেন নিজের শক্তি মতো দান করবেন, মসজিদের তামির হবে। তবে মসজিদ তো অনেক হচ্ছে, নামাজি থাকলে মসজিদের মূল্য আছে, নামাজি না থাকলে মসজিদের কোনো দাম নেই। সবাই আমি যতদূর জানি যে মসজিদে নামাজ হয় না, সে মসজিদ না থাকাই ভালো। এবার আপনারা কলোনিবাসী, বালিয়াবাসী মসজিদ কিভাবে আবাদ করবেন এটা আপনাদের উপর। আমার বিশেষ করে মাদ্রাসা আর স্কুলের উপরে জালসা প্রোগ্রাম হলে আমি বেশি যাই। দ্বিতীয় আলোচনা যেগুলো হচ্ছিল, সরকার যদি খায়রাতি দিয়ে খুশি হয়, মানুষ সরকারের খায়রাতি খেয়ে যদি মানুষ খুশি হয়, তাহলে আপনার অধিকার দেওয়ার কোনো দরকার নেই। অধিকার সরকারের কাছ থেকে পেতে হয়। আপনার খায়রাতিতে খুশি আছেন, আপনার দিকে দেখার কি দরকার আছে? আর আমাদের মতো কিছু লোক আছে যারা আপনাদের বা আমাদের পাওনা নিয়ে সরকারের সঙ্গে ঝগড়া করে শত্রুতা বলে লাভ কি? প্রশ্ন আমার, যেটা কথা বলছিলেন, শুধু আমাদের মেয়েরাই পাই না ভারতবর্ষের সব, পশ্চিমবাংলার সব মেয়েরা পায়? তাহলে আমার খুশি হওয়ার দরকার নেই। আমি 1000 পাই, ওরা তো 1200 পায়। আমি তো এখানেও কম বেশি আছি। এত গোটা নিয়ে আলোচনার দরকার কি আছে? খায়রাতি তো ঠিকই বলছে তো, যে খায়রাতি খেয়ে অভ্যাস আছে, ফকটিয়া খেয়ে অভ্যাস আছে, তো সারা জাগবে আর কি করে? জাগার ক্ষমতা নেই। যদি জাগতে হয় ইউনিটি, একত্রিত হতে হবে। গত 15/10/2025 মাদ্রাসা সার্ভিস কমিশনে একটা পরীক্ষা হয়েছে, তার 297 ছেলে, 297 জন ছেলেকে কাউন্সিলিং করা হয়েছে, একটাও মুসলিম নেই। যেখানে সরকারের খাতে আমার মাদ্রাসা বোর্ডে 60% মুসলিম ছেলে পাওয়ার কথা। তাহলে ওটা তো ঠিকই করেছে তো। আপনি খায়রাতিতে খুশি আছেন, অধিকার দেওয়ার দরকার কি আছে? দিল্লিতে আমার মৌলানারা আর আমার ইমাম আর মুয়াজ্জিন 18,000 আর 16,000 করে মাসে পায়। তেলেঙ্গানাতে 6,000 আর 8,000 পাই। কেরালাতে 9,000 আর 11,000 পাই। তাহলে আপনি 3,000 আর 1,500 খুশি আছেন, তাহলে আপনার অধিকার দেওয়ার কি দরকার আছে? আপনাকে আপনার অধিকার জোর করে নিতে হবে, কেড়ে নিতে হবে। তা আপনি এতে খুশি থাকলে তার কিছু করার নেই। বাচ্চা ছেলেরা হাতে যখন মাদারি খেলা দেখায়, তখন বাচ্চারা মানুষ জমা করার জন্য বলে তালি মার। আর ওই সময় বাচ্চারা তালি মারে, দূর থেকে 2-4টা হাতের তালি শুনে লোক আস্তে আস্তে গিয়ে জমা হয়। আমরা ওই জায়গায় চলে এসেছি। কোথাও তর্ক বিতর্ক হচ্ছিল, ভারতবর্ষের ইউপির পরে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি বেশি। তাহলে আমার এখানে মৌলবি মৌলানারা কেন 1,500-3,000 থাকবে? তাহলে এরা কেউ দিল্লির মতো দিতে হবে 18,000 16,000। যেখানে অল্পতেই খুশি, তা আমার কথা তো আর চলবে না। আমরা তো কম পাই। পরিস্থিতি যা আসছে, যে ওয়াকফ আমাদের সাথে যে ধোঁকাবাজিটা হলো, এটা নিয়ে কে প্রশ্ন করবে? আপনারা বলবেন মাওলানা যদি না করেন তো। আপনারা হাজার হাজার লোকের সামনে জলসা করতে যান, আপনি অধিকারের কথাটা বলবেন না। ওয়াকফে আমি কিভাবে মরে গেলাম?
আমাদের সাথে কি ধোঁকাবাজি করা হলো, এটা কথা বলবেন না আপনারা? আপনাদের দায়িত্ব নেই? গত এই মাসের 5 তারিখ পর্যন্ত অকপ নিয়ে খেলা হলো। আইনজীবীর সাথে কথা বলছিলাম, আইনজীবী বলছে পরের চ্যাপ্টারটা খুব ভয়ঙ্কর, এরপরে যেটা আসবে আমি যদি মারা যাই আমার ছেলেকে যেতে হবে আগে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট বলতে লোকাল ম্যাজিস্ট্রেট হচ্ছে আমার ভিডিও, ওখান থেকে পারমিশন এনে আমাকে দাফন করতে পারবে। সময়টা আসছে, ওখান থেকে পারমিশন দিলে আমি কোন কবরস্থানে আমাকে দাফন করা হবে তার পুরো নাম ঠিকানা দিতে হবে। এই সময়টা আসছে আমাদের দিকে। আপনার মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিভাবে আপনি তৈরি করলেন, কিভাবে হলো, কিভাবে এসেছে, এটা আপনাকে পুরো তার খতিয়ান নিতে হবে। তারপরে আপনি মসজিদে যদি নামাজ পড়তে চান, এটা এখনো আসেনি, তবে আপনাকে যেমন দিল্লি যে বড় শহরে কবরস্থানে গিয়ে আপনাকে জমি কিনে মাটি দিতে হয়, সেই রকম আপনাকে ভূমি জমি জমি কিনে মাটি দিতে হয়। আমি এটা আশাই ছিলাম, একটা জায়গাতে 100 কয়েকটা জালসায় গেলাম আমি এই বছর, কিন্তু কোন জায়গায় আপনারা এটাকে নিয়ে কথাই বলছেন না। আরে আপনাদের কথা যত লোক শুনবে, আমার কথা তত শুনবে না, কিন্তু আপনারা এই জায়গায় উঠেই আসছে। আমি এই কথা বলিনি কোন দলের কথা বলেন, আমি বলেছি আপনার অধিকারের কথাটা বলেন, আমার কি অবস্থাটা হবে সেই কথাটা বলেন। আমরা কোন জায়গায় যাচ্ছি, 297 ছেলের কথা বললাম। E9 11 অক্টোবর একটা রিপোর্ট বের করলো, দিয়েছে। E9 একটা ইউটিউব চ্যানেল আছে, পড়বেন ওটাকে মাঝে মাঝে, পুরো তথ্য দিচ্ছে। ব্রিটিশ যখন শাসনে ছিল তখন আবার পশ্চিমবাংলায় মুসলিমরা সরকারি চাকরিতে যত ছিল 28-এর উপরে, 28% উপরে। ও গেল 25 বছর কংগ্রেস থাকলো, 52 to 77। এর মধ্যে আমরা কমে আসলাম 11-এর উপরে, 28 থেকে। তাহলে কত গেল? 15% গেল, 17% গেল। তারপরে জ্যোতি বসু 77 সাল এলো, বামফ্রন্ট আসার পরে আমরা থাকলাম 6-এর উপর। তারপরে 1997 সালে আমরা ওবিসি, 1997 সালে আমরা পশ্চিমবাংলার শেরশাবাদীরা ওবিসি হলাম। আর 1993 সালে বিহারের শেরশাবাদী যারা তারা ওবিসি হল। আমাদের থেকে 4 বছর আগে ওরা হয়েছে। ওদের থেকে লড়াই শুরুটা, ওদের দেখে আমরা শুনলাম, ওদের দেখে আমরা ওবিসিতে গেলাম। সাচার কমিটি রঙ্গনাথন যে রিপোর্টটা করল, তাতে আমাদের 5-এর উপরে নিয়ে আসলো মুসলিম আছে। তারপরে ওবিসিতে গিয়ে ওবিসি রিজার্ভেশন দেওয়া হলো 10%। তাতে 72টা সম্প্রদায়, মুসলিম 42, 30 অন্যান্য সম্প্রদায়ের লোক ওবিসিতে গেলাম। হঠাৎ করে 2025 সালে জুন মাসে আমরা জানতে পারলাম যে ওবিসি এ থেকে আমরা বি ক্যাটাগরিতে চলে গেছি। কারণ বি ক্যাটাগরিতে যাওয়ার পরে এই যে মাদ্রাসার কথাটা বললাম 297, তারপরে 139টা সিএসসি হয়েছে। সিএসসিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 2 জন মুসলিম। এইগুলো রিপোর্ট, এগুলো বের করতে হবে। তাহলে আমরা যাচ্ছি কোথায়, আর আমরাকে নিয়ে যাচ্ছে কোথায়? তারপরেও আমরা শেরশাবাদী মিটিং গুলো করছি, লোককে জানাচ্ছি, একটা লোকের প্রতিক্রিয়া পাচ্ছি না যে কি হয়েছে, অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে। যেমন ছিলাম তেমনি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আস্তে 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 অত গেল,
ওবিসি কেন? আমি আইনজীবী বলতে আমি ভিক্টরের সঙ্গে কথা বলেছি। ভিক্টর বলল, চাচা এটা তো যা হচ্ছে হচ্ছে, কিন্তু এর পরের চারটাতে খুব ভয়ঙ্কর আসতেছে, এই অবস্থা হবে। তারপরেও যদি আমরা ইউনিটি একটা জায়গায় আসতে না পারি, তা আমি যদি রোডে আন্দোলন করতে যাই, তাহলে তো আমার ডেথ বডি ছাড়া কিছু আসবে না। আপনারা সবাইকে ডাকলে যেতে হবে তো, সবাই মিলে আন্দোলনে যেতে হবে তো। আমাদেরকে আমরা কি বলেছি? আমরা বলেছি এ ক্যাটাগরিতে ছিলাম ওবিসির, এ ক্যাটাগরিতে যেভাবে তুমি ঠান্ডা করে নিয়ে গেছো, সেই ঠান্ডা ঘরে আমাকে আবার এবিসি এ ক্যাটাগরিতে নিয়ে চলো ওবিসি। আমরা তার থেকে বেশি চাইনি। তাহলে উনি কেন শুনবেন না? আর না শোনার জন্য দেখতে পাচ্ছি আমার দিকে হয়তো আমার সামনে দু চারজন হাহা বলছে, পিছনে কিন্তু আবার অন্যভাবে কথা বলছে, আবার উল্টো নেগেটিভ ভাবে কথা বলছে। যাই হোক, এবার থাকলো এই বাচ্চাগুলো, শোনো তোমরা, আমরা পারিনি বাবা লড়াই লেখাপড়া করতে। তোমরা লেখাপড়া ভালোভাবে করো, ভালোভাবে করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে উঠো। আমরা যেটা পারিনি সেটা তোমাদের পারতে হবে। কারণ যে সম্প্রদায়ের যুবক শক্তিশালী হয়, ওই সম্প্রদায় কোনোদিন হারে না। আর ওই সম্প্রদায় শিক্ষিত যদি থাকে, তাহলে আমি যদি আপনাদের এখানে প্রশ্ন করি, যতগুলো লোক বসে আছে, কলম 5 টাকা দামের কার পকেটে আছে দেখান তো। কিন্তু এখানে 50টা ছেলে আছে যার পকেটে 5,000, 10,000, 20,000 টাকা দামের মোবাইল আছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছি সমাজকে আমরা? তাই তোমাদের কাছে অনুরোধ থাকছে বাবুরা, শোনো, তোমরাকে লেখাপড়া করে আমরা যেটা ভুল করেছি সেটা তোমাদের শুধরে নিতে হবে। আমাদের ভুলটা তোমরা মেকআপ করো। কারণ আমরা আমাদের উপরে যারা ছিল তারা বহু চেষ্টা করেছিল সমাজকে আগে নিয়ে যাওয়ার। বর্তমানে যেমন রাস্তার উপরে পা রাখা যায় না, একটা গাড়ি পার হতে এখান থেকে ওই পর্যন্ত 15 মিনিট সময় লাগছে। আর এখানে হাদিস আর কোরআনের কথা বলছে মৌলবী মৌলানারা, এখানে জায়গা ফাঁকা আছে। ওই রকম অবস্থাটা আমাদের সমাজের হয়েই গেছে। অভ্যাস এমন একটা খারাপ জায়গায় গেছে, কি ছেলে কি মেয়ে রোডের উপরে বলতেই পারবো না এরা মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম ঘরের মেয়ে। ওরাও বেহায়া বেহার মতো হাঁটছে, আর ছেলেগুলো ওরা ওইভাবেই হাঁটছে। এইটাই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার এটা নিশানা। এই নিশানা বন্ধ করতে না পারেন, তাহলে সামনে আস্তে আস্তে জালসাগুলো উঠে যাবে। এটা প্রত্যেকটা গার্জেনের দরকার। প্রত্যেকটা গার্জেন নিজের বাড়িটাকে সামলান। নিজের বাড়ি, আপনার ছেলে আপনার মেয়েকে আপনি পড়াবেন, আর ছেলে মেয়ে দুটাকেই পড়াতে হবে। যদি না পড়ান, তাহলে সমাজ যেভাবে নিজের দিকে যাচ্ছে, আর যেভাবে খায়রাতিতে খুশি আছেন, এই খায়রাতি ছাড়া কিছু থাকবে না। আমি বললাম হয়তো কিছু বেশি হয়ে গেছে বলা, আমি এই পর্যন্ত এখান থেকে শেষ করব। বলার মধ্যে ভুল থাকলে ক্ষমা করবেন, কেউ দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।